বসন্ত বাতাসে সইগ, বসন্ত বসন্ত বাতাসে, বাতাসে বসন্ত বাতাসে বাতাসে সইগ, সইগ, বসন্ত বসন্ত বাতাসে। বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, গন্ধ, বন্ধুর বাড়ির বাড়ির ফুলের ফুলের গন্ধ, গন্ধ আমার বাড়ি আসে আসে সইগ, সইগ, বসন্ত বসন্ত বাতাসে বাতাসে সইগ, সইগ, বসন্ত বসন্ত বাতাসে। বাতাসে। বাহ, কি সুন্দর গান! প্রিয় দর্শক, আপনারা অনেকেই শুনেছেন যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি গান গাচ্ছেন ফেসবুকে এবং তিনি ভাইরাল হচ্ছেন। তো বিষয়টা আমার মনে হয় অনেকে বুঝতে পারেন নাই, যে অনেকে ভাবতেছেন লোকটা কি পাগল নাকি। আসলে অ্যাকচুয়ালি ওনার যে মেধা কতটুক সেটা বোঝার ধারণা সাধারণ মানুষের নাই। তো আমি তার একটা আলোচনা শুনতেছি একটু, মানে এই যে ডাক্তার নিয়ে, যেহেতু আমি ডাক্তার অতএব আমার ইন্টারেস্টটা প্রিয় দর্শক, হ্যাঁ, ডাক্তার নিয়ে উনি কি বলেন একটু শুনি। এবং ওষুধ খেতে হয়, ডাক্তারের কাছে যেতে হয়, ট্রিটমেন্ট নিতে হয়, মেডিকেল বিল এবং একই সঙ্গে বিভিন্ন রকম রিপোর্ট, এগুলোর মধ্য দিয়ে আমাদের মিডল ক্লাস সোসাইটির যে ডেইলি লাইফস্টাইল সেটা বড় একটা অংশ এবং বাজেটেরও একটা বড় অংশ, মানে এখানে একেবারে বাঁধা ধরা নিয়মে খরচ হয়। তার মানে যাদের লাইফস্টাইল নষ্ট, তারা লাইফস্টাইলে যে ডিজিজে আক্রান্ত হচ্ছেন এটা কিন্তু রিয়েলাইজ করতে পারছে সবাই। একজন শিক্ষক তিনিও এটা রিয়েলাইজ করতে পারছেন এবং আমাদের অনেক টাকা পয়সা আমরা নষ্ট করছি এই ওষুধের পেছনে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা আমার জীবনটাকে কিন্তু চাইলে পরিবর্তন করতে পারি, যে কথাগুলো আমি সবসময় বলছি। তা ওনার মুখেও আমি দেখলাম যে উনিও এই ধরনের কথাই অ্যাকচুয়ালি বলতেছেন। খাবার যদি ব্যালেন্স করে খাওয়া যায় তাহলে শারীরিকভাবে নিজেকে অ্যাবাউট 90% পুরোপুরি ফিট রাখা সম্ভব। পুরোপুরি এই কথার সাথে আমি একদমই একমত যে 90% অ্যাকচুয়ালি ঠিক রাখা যায় যদি আমরা সঠিক খাবার আমার জন্য বেছে নিতে পারি এবং যদি সঙ্গে আমরা রোজাও রাখতে পারি, তাহলে প্রায় অ্যাবাউট 80 to 90% ডিজিজ থেকে আমরা বাঁচতে পারবো, বিশেষ করে লাইফস্টাইল ডিজিজ। তো এই কথাগুলো প্রিয় দর্শক আমি তো বলছিলাম, তো উনিও একই রকম কথাই বিশ্বাস করেন এবং আমার মনে হয় স্বাস্থ্য সচেতন প্রতিটি মানুষই এগুলো বিশ্বাস করবেন। তো দেখুন, কার জন্যে কোন খাবারটা সঠিক এটা কিন্তু আসলে সাধারণভাবে মানুষের পক্ষে বোঝা সম্ভব না। এই কারণে আমরা যেটা করছি, জেকে লাইফস্টাইলের মাধ্যমে সবার হুমায়ার পরীক্ষা করাই। যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তাদের জন্য এক ধরনের খাবার ভালো হবে, আর যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স নাই তাদের জন্য হালাল তৈব সব খাবারই সে খেতে পারবে। তো এই কারণে আমরা একটু এটাকে স্ট্রাকচার্ড প্রোগ্রাম দিচ্ছি, যে যার ইনসুলিন বেশি, সুগার বেশি, টিজি বেশি, হ্যাঁ, বা যার হুমায়ার বেশি, তারা হয়তো ভাত, রুটি, ফল, দুধ এই মুহূর্তে তার খাওয়া ঠিক হবে না। কিন্তু একটা লোক সে এখনো রোগী হয়নি, সে মোটামুটিভাবে যদি সে স্বাস্থ্য সচেতন হয়, হালাল তৈব যদি সে খায়, রেগুলার খায়, এবং সে যদি ব্যায়াম করে, রেগুলার ঘুমায়, হ্যাঁ, এবং রোজা রাখে, তাহলে মোটামুটিভাবে সে ভালোই থাকে, বিশেষ করে অ্যাক্টিভিটি করে বা খেলাধুলা করে। তা উনি কি বলছে একটু শুনি। এটা কোনো কঠিন কাজ না, একটু নিয়ন্ত্রণ করা নিজেকে, নিজের খাবার হ্যাবিটটা চেঞ্জ করা, নিজের লাইফস্টাইলটা চেঞ্জ করা এবং একই সঙ্গে এমন ভাবে কাজগুলো করা যে কাজগুলোর মধ্য দিয়ে নিজের স্বাস্থ্যগত, মানসিক, উৎকর্ষগত বিভিন্ন দিক আরো বেশি সামনে আনা যায় এবং সচেতন ভাবে সেগুলোকে গ্রহণ করা যায়। তাহলে আমি বললাম যে শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য, উনিও তাই বলছেন এবং সাথে সাথে আমি এটাও বলি যে আধ্যাত্মিক, অর্থাৎ আমাদের যে নৈতিক এবং আধ্যাত্মিক দিক আছে, অর্থাৎ নামাজ, রোজা ইত্যাদি, এবং যে কোনো কাজ হালালভাবে করা, হালাল কাজগুলো করা এবং হালাল তৈব খাবার খাওয়া, সব কিছুই আসলে এটার ভিতরেই আছে। প্রতিদিন সকালবেলা তুমি যদি আধা ঘন্টা হাঁটো অথবা যোগব্যায়াম করো, স্বাভাবিকভাবেই তোমার যে বাড়তি ওজন সেটা কমবে, তোমার যে মেদ বা ভুঁড়ির সমস্যা সেটা কমবে এবং তুমি যদি একটা ভালো ন্যাচারাল এয়ার, ফ্রেশ একটা এনভায়রনমেন্টে নিজেকে স্টেবল করতে পারো, বিলং করতে পারো, তাহলে অবশ্যই তোমার অক্সিজেনের যে সাপ্লাই সেটা যেমন বাড়বে, তোমার সুস্থতাও বাড়বে। এবং বলা হয় যে সকালবেলার হাওয়া লক্ষ টাকার দেওয়া। সকালবেলার হাওয়া লক্ষ টাকার দেওয়া। এই জন্য সবাইকে আমি বলি, সকালে উঠুন, ফজরের নামাজ পড়ুন, তারপর হাঁটতে বের হন, ঘাসে হাঁটুন, রোদে যান, হ্যাঁ, এবং হচ্ছে যে এনজয় করুন এই সময়টা। তো উনিও একই কথা বলছে। তো আমার মনে হয় তো আমি এমন আর কি কথা বলছি, তো এই কথাগুলো তো দেখি সবাই জানে, তবে হয়তো অনেকে করে না জিনিসটা, আমার কাছে সেটাই মনে হয়। বেলা বাতাস থেকে একেবারে নির্মল, অক্সিজেনের পরিমাণ তখন থাকে সবচেয়ে বেশি। সুতরাং তুমি যদি এই সময় বাতাসটা বা অক্সিজেনটা গ্রহণ করো, স্বাভাবিকভাবেই তোমার দেহে ব্লাড সেলগুলো অনেক বেশি অক্সিজেন ক্যারি করতে পারবে এবং এই কারণে তোমার দূষিত পদার্থ বা কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে যেটা বের হয় সেটা বের হয়ে যাবে। ফলে তোমার স্বাস্থ্য নীতি ভালো থাকবে। যারা ব্যায়াম করছো, এক্সারসাইজ করছো ওজন কমানোর জন্য বা দৌড়াচ্ছ, বিভিন্ন রকম এক্সারসাইজ আছে ইনডোর আউটডোর, তো যারা এগুলো করছো অথবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যদি করো, স্বাভাবিকভাবেই তোমার লাইফ স্টাইলে মানে আমূল পরিবর্তন আসবে। আমার নিজের ক্ষেত্রে এসেছে এবং এটাই বাস্তব।
তার মানে দেখা যাচ্ছে যে উনি নিজেও ওজন ওনার 85 কেজি হয়ে গেছিল এবং উনি ওজন কমিয়েছেন এবং উনি ওই লাইফস্টাইলটাই ফলো করে ওজন কমিয়েছেন, কোনো ওষুধ না, হ্যাঁ, কোনো ইনজেকশন না। তো আমরা যদি অ্যাক্টিভিটি করি, খেলাধুলা করি, তাহলে এটা আমরা পারবো, এটা আমাদের জন্য অনেক সহজ কাজ আর কি। তা আসলে আমরা তো মানুষকে নিয়ে হাসি টিটকারি এগুলো খুব ভালো করতে পারি, মজা লুটতে পারি, কিন্তু এর গভীরে অনেক কিছু থাকে, সেটা বোঝার ক্ষমতা হয়তো অনেকেরই থাকে না, প্রিয় দর্শক। আমার ওজন 85 কেজি মাঝে হয়ে গিয়েছিল। আমার মানে লাইফস্টাইল তো একেবারেই অন্যরকম। তোমরা জানো যে প্রফেসরদের লাইফস্টাইল কখনো কখনো এরকমই হয় আসলে। ইউনিভার্সিটিতে যারা রাত জেগে মানে গবেষণা কাজ এটা সেটা নিয়ে ব্যস্ত থাকেন, তাদের আসলে ঘুম, খাওয়া দাওয়া সবকিছুতেই একটা ইনডিসিপ্লিন ব্যাপার থাকে, যেটা অন্যদের ক্ষেত্রে ইনডিসিপ্লিন, কিন্তু তারা আসলে নিজেদের লাইফস্টাইলে সেটা মানিয়ে নিতে পারেন। কিন্তু একটা সময় সচেতন হওয়া প্রয়োজন, কারণ শারীরিক সমস্যা তৈরি হয় স্বাভাবিক জীবন থেকে দূরে সরে গিয়ে ভিন্ন ধর্মী জীবন করতে থাকবে, ঠিক। যাপন করতে থাকবে। সে কারণে আমারও এখন টেনশন, এবং এখন আমিও চেষ্টা করি রাত জেগে খুব বেশি কাজ না করতে, বরং ভোরবেলা উঠে কাজ করতে চেষ্টা করি, এবং সেটা কিছুটা এখন সম্ভব হয়েছে। কারণ সকালে ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয় বলে ভোরে উঠতে হয়, সকালবেলা উঠতে হয়, আর উঠে তারপরে নিজের কাজগুলো করা শুরু করি, ফলে দিনটা অনেকটা বড় মনে হয়, অনেকটা কাজ করা যায়। যেটা বলছি যে তুমি খাবারের ব্যাপারে সচেতন থাকলে তোমার জীবনের মান উন্নয়ন ঘটবে, তোমার লাইফস্টাইলে অবশ্যই পরিবর্তন আসবে। কিন্তু প্রিয় দর্শক, এই কথাগুলো আমি বলি এবং এরপরে উনি যেটা বলতে চেয়েছেন যে আমরা যেন কোনো মদ্যপান না করি, সিগারেট না খাই, অর্থাৎ আমরা শুধু ভালো খাবার খাবো আবার সাথে নষ্ট কিছু করবো সেটা যেন না করি, এবং আমরা যেন অ্যাক্টিভিটি করি, আমরা যেন আর্লি ঘুমাই, আমরা যেন ভোরে উঠি, আমরা যেন রোদে যাই, ঘাসে হাঁটি। তো এই কথাগুলো অ্যাকচুয়ালি উনি বলতে চাচ্ছেন। তো মূলত অনেকে আসলে বুঝতে পারতেছেন না যে উনি কেন হঠাৎ করে একজন শিক্ষক হয়ে গান গাওয়া শুরু করলেন। তো মূলত সোশ্যাল রিজেকশন বলে একটা জিনিস আমাদের ব্রেনে কাজ করে। তো আমাদের মস্তিষ্কে একটি অংশ আছে, সেটাকে বলা হয় অ্যামিগডালা। সেটা হচ্ছে যে সোশ্যাল রিজেকশনকে বিপদ হিসেবে দেয়। অর্থাৎ আমরা একটা কিছু যে করব, যেমন উনি চাইছেন যে আমি একটু ফেসবুকে ভাইরাল হব, তো এখন ভাইরাল হতে হলে কী করতে হবে? এখন উনি তো কোনো গায়ক না, কোনো নায়কও না, একজন শিক্ষক। তো উনি এমন একটা কাজ করলেন যে উনি গান গাচ্ছেন ওনার মতো করে, উনি কোনো ক্রাইম করছেন না, কোনো অপরাধ করছেন না, কারো কোনো ক্ষতি করছেন না। তো উনি মিউজিক ছাড়া উনি গান গাচ্ছেন। তো এটা আবার সবাই এটাকে মনে করেন যে এটা নিয়ে হাসি ঠাট্টা করেছে। তো হাসির ইমোজি দিলেও রিচ হয়, ঠাট্টা করলেও রিচ হয়, একটা কমেন্ট নেগেটিভ করলেও রিচ হয়, একটা কমেন্ট পজিটিভ করলেও রিচ হয়। তা উনার যেটা টার্গেট ছিল যে রিচ বাড়ানো, তো সেটা কিন্তু অলরেডি সাকসেস হয়েছে। এবং আমরা সাধারণত যারা শিক্ষিত মানুষ, প্রফেসর লেভেলের মানুষ, ভার্সিটির শিক্ষক, তারা সবসময় লোকে কি বলবে, এটা কি আমার প্রফেসর মানুষ, আমার কি এটা করা উচিত হবে কিনা, আমার ডাক্তার, আমি কি সাইকেল চালাবো কিনা। মানে মানুষ এই ধরনের চিন্তা করে যে আমি একজন মাদ্রাসার ইমাম, বা আমি একজন মসজিদের ইমাম বা মাদ্রাসার শিক্ষক, আমি কি সকালবেলায় দৌড়াতে পারবো কিনা, বা আমি কি জিমে যাব কিনা। তো এইগুলো কাজ হচ্ছে মানুষকে একটা বাউন্ডারি দিয়ে রাখে। তো নিউরোসায়েন্স বলে যে গ্রোথ প্রায় সবসময় কমফোর্ট জোনের বাইরে হয়। অর্থাৎ আপনি যদি এমন কিছু করেন যেটা মানে কমফোর্ট জোনের বাইরে, তখন সেটা দিয়ে আপনার গ্রোথ হবে। যারা কমফোর্ট জোনে থাকে তাদের কখনো গ্রোথ হবে না। যখন আপনি এমন একটা কাজ করবেন যেটা নিয়ে মানুষ কথা বলে, সমালোচনা করে, প্রশ্ন তোলে, তখন আসলে আপনার ব্রেন প্রেডিকশন সিস্টেম চ্যালেঞ্জড হয় এবং প্রিফ্রন্টাল কর্টেক্স ধীরে ধীরে অ্যামিগডালাকে ট্রেন করতে শুরু করে যে সমালোচনা মানে ডেঞ্জার না। এভাবে মেন্টাল রেজিলিয়েন্স তৈরি হয়। অর্থাৎ সোজা কথা হলো, এই যে মানুষ এত কথা বলছে তবুও উনি যে ওনার কাজটা চালায় যাইতেছেন, এটাই হচ্ছে ওনার পার্সোনাল সার্থকতা। এবং আপনারা যদি বড় হতে চান, যদি সমালোচনা মেনে নিতে না পারেন, তাহলে আপনি কোনোদিন বড় হতে পারবেন না। প্রিয় দর্শক, এই জন্য বড় হওয়ার জন্যে, সাকসেস হওয়ার জন্যে অবশ্যই আপনাকে সমালোচনাকে মেনে নিতে হবে। উইদাউট সমালোচনা এটা সম্ভব না। তো উনি এমন একটা কাজ বেছে নিয়েছেন, আমার মনে হয় উনি খুব জেনে বুঝে চিন্তা ভাবনা করে এটা করছেন যে এমন কিছু আমি করছি যাতে কোনো মানুষের ক্ষতি নাই। আমি একটা গান গাচ্ছি, আর একটা গান তো গাইতেই পারি প্রিয় দর্শক, হয়তো সুরটা নুপুর অন্য পা খালি, বাহ, সাগর, বাহ বাহ, মাশাআল্লাহ। তো এই যে দেখেন, আমার কাছে মনে হয় যে উনি আমার চেয়ে ভালো গান গাইতেছেন, কারণ আমার মনে হয় না আমি এত ভালো গাইতে পারবো। তা আমরা অনেকে বাথরুমে গান টান গাই, সেটা নিয়ে হয়তো ভিডিও করি না, সোশ্যাল মিডিয়াতে দেই না, কিন্তু উনি দিচ্ছেন। দিস ইজ নট ক্রাইম অ্যাকচুয়ালি, বাট ওনার যে অ্যাটেনশন যেটা দরকার, ওনার যে রিচ দরকার, ভিউ দরকার, এটা কিন্তু হয়েছে। অনেকগুলো নিউজ চ্যানেল তাকে নিয়ে নিউজ করেছে, আমি তাকে নিয়ে ভিডিও করছি এবং আপনারাও তাকে নিয়ে আলোচনা করছেন। কিন্তু আমি বোঝাতে চাই যে অ্যাকচুয়ালি উনি যে কাজটা করছেন, এটার গুঁড়ো যে অর্থটা আছে, এটা কিন্তু একেবারে জেনে বুঝে প্ল্যান করে কাজটা উনি করছেন, আমার কাছে সেটাই মনে হচ্ছে। এবং উনি খুব সায়েন্টিফিক্যাল ওয়েতে আগাচ্ছেন।
তো উনি এমন কোনো কাজ করতেছেন না যেতে মানুষের ক্ষতি হয়, বরং আমি একটু আগে দেখলাম যে উনি মানুষকে যে স্বাস্থ্য সংক্রান্ত যে পরামর্শগুলো দিচ্ছেন, আমাদের ডাক্তাররা সেই পরামর্শগুলো মানুষকে আমরা দিচ্ছি না। আমরা যদি এই ওনার কথাগুলো যদি আমার সকল ডাক্তার যদি বলে যে হ্যাঁ তোমরা স্বাস্থ্যকর খাবার খাও, প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড বাদ দাও, তোমরা এক্সারসাইজ করো, আর্লি ঘুমাও, ভোরে ওঠো, রোদে যাও, ঘাসে হাঁটো, উনি যে কথাগুলো বললেন এগুলো যদি আমরা অন্তত ডাক্তার হয়ে মানুষকে বলতে পারতাম, তাহলেও আমাদের মানুষরা অনেক রুগীরা অনেক উপকৃত হতো, ওষুধ মুক্ত হতে পারতো। এবং উনি ওনার অলরেডি ওজন কমিয়েছেন এবং উনি কোনো ওষুধ খাচ্ছেন না, এটাই বলবো সার্থকতা। তো প্রিয় দর্শক, চলেন সবাইকে নিয়ে হাসি ঠাট্টা না করে আসলে বোঝার চেষ্টা করেন, কারণ হাসি দেওয়া সহজ, হাসির ইমোজি দেওয়া সহজ, কিন্তু সাকসেস হওয়া কিন্তু এত সহজ না। তো আর যদি আমি কারো ক্ষতি না করে কিছু আমি সফলতা পেয়ে থাকি, সেটাতে আমি কোনো দোষের কিছু দেখছি না। তো আশা করছি যে আমার যে ব্যাখ্যা বিশ্লেষণ এটা নিয়ে আপনারা আপনাদের মতামত দিবেন এবং আপনারা স্বাধীনভাবে আপনারা আপনাদের মতামত শেয়ার করতে পারবেন। সো এটা ওপেন দিয়ে দেওয়া হলো, ধোঁয়ায় কমেন্ট টমেন্ট করেন, শেয়ার টেয়ার করেন, এবং আমি যদি ভুল কিছু বলে থাকি সেটা নিয়েও আপনারা কমেন্ট করতে পারেন, বা উনি যদি ভুল কিছু বলে থাকেন সেটা নিয়েও কমেন্ট করতে পারেন। কিন্তু আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নেই। শুধু এটাই বলবো যে আমরা যদি ভালো কাজ সমাজে প্রচার করি, যেভাবেই করি না কেন, আমি সবসময় সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেকে লাইফস্টাইলের সঙ্গেই থাকবেন। চলুন আমরা একটু ওনার গানটা শুনতে শুনতে অনুষ্ঠানটা শেষ করি। বলো নিবে কি বাহ, এক পায়ে ও, তোমার আমার জীবনে সাহস হয় না এরকম একটা গান কারো গাইবো। মাশাআল্লাহ, সবাইকে ধন্যবাদ।